এখন আমরা জানব আফগান শাসন ক্ষেত্রে, অর্থাৎ আফগান শাসন ও বারো ভূঁইয়াদের যে শাসন সেটি সম্পর্কে। তার আগে আমাদের জানা দরকার যে আফগান শাসন আসলো কোথা থেকে। আমরা জানি যে 1538 সালে আফগানদের মধ্যে একজন যোদ্ধা শেরশাহর সাথে সংঘর্ষ হয় বাংলার, এবং প্রধান্বিত হয়ে শেরশাহ সংঘর্ষ করেন শুধু হোসেন শাহীর সাথে নয়, পুরো বাংলার মুসলমান সুলতানের মধ্যে যারা রয়েছেন সবার সাথে করে সংঘর্ষ করে 200 বছরের যে শাসন সেটি তিনি কি করে অবসান ঘটান, এবং এটি 1538 সালে অবসান ঘটান। এই 1538 সালে অবসান ঘটানোর ফলে 1338 সালে যে 1538 সালে ঘটানোর পরে আফগান শাসন শুরু হয় এবং বারো ভূঁইয়াদের শাসন শুরু হয়। 1538 সালে আরব এবং পারস্যের অভিজাত মুসলমানদের হাতে প্রতিষ্ঠিত বাংলার স্বাধীন সুলতান যুগের অবসান হলে বাংলাকে একে একে অন্যান্য বিদেশি শক্তিসমূহ গ্রাস করতে থাকে। অর্থাৎ আফগানদের হাতে যাওয়ার পরে আরব এবং পারস্যের যে অভিজাত মুসলমান রয়েছে তাদের হাতে স্বাধীন যে সুলতানি যুগের অবসান হওয়ার পর বাংলাকে একে একে অনেক বিদেশিদের শাসন বা শক্তিসমূহ গ্রাস করতে থাকে, অর্থাৎ গ্রাস করতে থাকে, নির্মূল করতে থাকে বা শাসন করতে চায়, ইত্যাদি ইত্যাদি। তো মুঘল সম্রাট হুমায়ুন, ইম্পর্টেন্ট, মুঘল সম্রাট হুমায়ুন অল্প কিছুকাল বাংলার রাজধানীর উপরে অধিকার প্রতিষ্ঠা করেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে আফগান নেতা শের শাহের কাছে পরাজয় মানতেই হয়। বাংলা ও বিহার সরাসরি চলে আসে আফগানদের নিয়ন্ত্রণে। আফগানদের দুই শাখা, সুর আফগান ও একটা হচ্ছে সুর আফগান আর একটা হচ্ছে কররানি আফগানরা বেশ কিছুকাল বাংলা শাসন করেন। অর্থাৎ আফগান হচ্ছে দুই আফগানরা হচ্ছে বাংলা শাসন করেন, একটা হচ্ছে সুর আফগান আর একটা হচ্ছে কররানি আফগান, এই দুই আফগান। আচ্ছা, শেষ পর্যন্ত মুঘল সম্রাট আকবর আফগানদের হাত থেকে বাংলার ক্ষমতা কেড়ে নেন। আচ্ছা, অবশ্য রাজধানী দখল করলেও মুঘলরা বাংলার অভ্যন্তরে অনেক দিন পর্যন্ত প্রকৃত ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে পারেননি। এই সময় বাংলায় অনেক বড় বড় স্বাধীন জমিদার ছিল, এত খিচুড়ির মধ্যে জমিদার ছিল। জমিদার কি? বারো ভূঁইয়া। আচ্ছা, তারা কি নামে পরিচিত ছিল একটাকে বলেছি, বারো ভূঁইয়া। আচ্ছা, বারো ভূঁইয়া নামে পরিচিত ছিল। এই সকল জমিদার মুঘলদের অধিকার মেনে নেননি। সম্রাট আকবরের সময় মুঘল সুবাদার বারো ভূঁইয়াদের দমন করার চেষ্টা করেও সফল হতে পারেননি। বারো ভূঁইয়াদের দমন করা হয় সম্রাট জাহাঙ্গীরের সময়। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। যদি বলে বারো ভূঁইয়াদের দমন করা হয় কোন সম্রাটের সময়? সম্রাট জাহাঙ্গীরের সময়। অর্থাৎ আবার এটাও বলতে পারে সম্রাট জাহাঙ্গীরের সময় কাকে দমন করা হয়? বারো ভূঁইয়াদের। আচ্ছা, আফগান শাসনে এখন ফিরে আসি আমরা। মুঘল সম্রাট বাবর ও তার পুত্র হুমায়ুন হোসেন শাহী যুগের শেষ দিক থেকেই চেষ্টা করেছিলেন বাংলাকে মুঘল অধিকারে নিয়ে আসতে, কিন্তু আফগানদের কারণে মুসলমানদের এই উদ্দেশ্য প্রথম দিকেই সফল হয়নি। আফগান নেতা শেরশাহ সুরের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন সম্রাট হুমায়ুন। শের খানের পিতা হাসান খান সুর বিহারে অবস্থিত সাসারাম এলাকায় জায়গিরদার ছিলেন। এখানে প্রশ্ন আসতে পারে যে শের খানের পিতা হাসান খান, শেরশাহর পিতা কি? হাসান খান। সুর বিহারে অবস্থিত কোথায় জায়গিরদার ছিলেন? সাসারাম এলাকায়। পিতার মৃত্যুর পর তিনি জায়গিরদার হিসেবে নিয়োগ লাভ করেন। এ সময় বিহারে জায়গিরদার জালাল খান নাবালক বলে তার অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেন শের খান। সমগ্র ভারতের অধিপতি হওয়ার স্বপ্ন ছিল শের খানের। আচ্ছা,
আচ্ছা, তাই গোপনে তিনি নিজের শক্তি বৃদ্ধি করতে থাকেন। এই লক্ষ্যে অল্প সময়ের মধ্যে শের খান শক্তিশালী চুনার দুর্গ ও বিহার অধিকার করেন। শেরশাহ প্রথমে কি অধিকার করেন? মানে এটা হাস্যকরও বলা যায়, চুনার দুর্গ ও বিহার অধিকার করেন। বিহার ঠিক আছে, চুনার দুর্গ তো বোঝাই যাচ্ছে। আচ্ছা, এরপরে দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট, তিনি 1537 সালে 2বার বাংলার রাজধানী গৌড় আক্রমণ করেন। শেরশাহ কয়বার গৌড় আক্রমণ করেন এবং কখন? 1538 এক বছর কম। 1537 সালে কয়বার? 2বার গৌড় আক্রমণ করেন। আচ্ছা, 2বার গৌড় আক্রমণ করেন। এবার সতর্ক হন দিল্লির মুঘল সম্রাট হুমায়ুন। তিনি শের খানের পিছু ধাওয়া করে বাংলার রাজধানী গৌড় অধিকার করে নেন। গৌড়ের চমৎকার প্রাসাদ ও প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে হুমায়ুন এর নাম করেন জান্নাতাবাদ। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এসকিউ বা সিকিউ, না সিকিউ বলা যায়, বা এমসিকিউ এসকিউর জন্য এটা ইম্পর্টেন্ট। কি প্রশ্ন আসতে পারে যে কে, মানে এমসিকিউর ক্ষেত্রে কে গৌড়ের নাম জান্নাতাবাদ রাখেন? কে রাখেন? হুমায়ুন। আচ্ছা, জান্নাতাবাদ কেন রাখা হয় গৌড়ের নাম? এটা তো আসতে পারে এখানে। সংক্ষিপ্ত কি আসতে পারে? এটাতে আমরা বলতে পারি যে শের খান গৌড়ের চমৎকার প্রাসাদ এবং যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, এই সৌন্দর্যে তিনি কি হন? মুগ্ধ হয়ে হুমায়ুন এর নাম করেন জান্নাতাবাদ। সম্রাট গৌড়ে 6 মাস আমোদ ফুর্তিতে গা হিন্দাল সিংহাসন দখল করার ষড়যন্ত্র, না ভুল হয়েছে আমার। সম্রাট গৌড়ে 6 মাস আমোদ ফুর্তিতে গা ভাসায়, মানে 6 মাস তিনি সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়, আমোদ ফুর্তিতে গা ভাসায় এবং এই সুযোগে নিজের শক্তি বাড়াতে থাকে। কে? শেরশাহ। আচ্ছা, শের খানও বলতে পারি আমরা। দিল্লি থেকে খবর আসে হুমায়ুনের সৎ ভাই হিন্দাল সিংহাসন দখল করার ষড়যন্ত্র করছে। অর্থাৎ শেরশাহ না তো, হুমায়ুনের সৎ ভাই হিন্দাল সিংহাসন দখল করার ষড়যন্ত্র করছে। এই খবর পেয়ে হুমায়ুন দিল্লির দিকে যাত্রা করে। এই সুযোগে কাজে লাগায় শেরশাহ। ভাই হয়তো মানে শেরশাহ প্রচণ্ড ষড়যন্ত্রের অধিকারী ছিলেন। আচ্ছা, তিনি উৎপেতে থাকেন বক্সারের নিকট চৌসা নামক স্থানে, অর্থাৎ বক্সারের নিকট চৌসা নামক স্থানে গঙ্গা নদীর তীরে স্থানে হুমায়ুন পৌঁছালে শের খান তার উপর ঝাঁপিয়ে পড়ে। অর্থাৎ চুপটি মাইরা ছিল কোথাও বক্সারের নিকট, বক্সারের যে জায়গা সেখানে নিকট চৌসা নামক একটা স্থানে। কোন নামক স্থানে? চৌসা নামক একটা স্থানে চুপটি মেরেছিল। যখনই হুমায়ুন গঙ্গা নদীর তীরে এসে পৌঁছায়, তখনই সে বাইর হয়ে মানে তাকে কি বলা যায়, ঝাঁপিয়ে পড়ে ওতপ্রস্থ হুমায়ুনকে পরাজিত করে। কত সালে? 38 তো শেষ, 38-এর পরে আসলে 38 না, 39-এ হচ্ছে পরাজিত করে। 39 বলা যায়, কিন্তু বইতে 38 আছে, 38 থাকুক, সমস্যা কি। মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে শের খান শেরশাহ উপাধি নেন। অর্থাৎ এটাও একটা এমসিকিউ, কাকে পরাজিত করে শেরশাহ উপাধি নেওয়া হয়? কাকে? মুঘল সম্রাট হুমায়ুনকে, বা মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করার পরে শের খানের কি উপাধি হয়? শেরশাহ উপাধি। ভাই বোঝার পর দায়। তিনি নিজেকে বিহারের স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করেন। এবার বাংলার দিকে দৃষ্টি দেন তিনি, মানে এতক্ষণে তো এগুলো করলেন, এরপরে হচ্ছে বাংলার দিকে তিনি দৃষ্টি দেন। 1540 সালে মুঘল শাসনকর্তা আলী কুলিকে পরাজিত করে তিনি বাংলা দখল করেন। এবছরই তিনি হুমায়ুনকে কনৌজের নিকট বিলগ্রামের যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত করে দিল্লি সিংহাসন অধিকার গ্রহণ করে। যদি আরও ভাবে বলতে চাই তাহলে 1540 সালে
মুঘল শাসনকর্তা আলী কুলিকে পরাজিত করে তিনি বাংলা দখল করে। কাকে পরাজিত করে বাংলা দখল করে? আলী কুলিকে। ঠিক আছে, হুমায়ুনকে নামতো, হুমায়ুনকে পরাজিত করে সুলতানি যে শাসন মুঘল সেটা করে আর কি। আচ্ছা, এই বছরই তিনি হুমায়ুনকে কৌনজরের নিকট ভিলগ্রামের যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত করে। অর্থাৎ হুমায়ুন তখন পরাজিত হয়নি, তারপরে হুমায়ুনকে কৌনজর নিকট বিলগ্রামের যুদ্ধে, কোথায়? বিলগ্রামের যুদ্ধে তাকে চূড়ান্তভাবে পরাজিত করে দিল্লির সিংহাসনের অধিকার লাভ করেন। এভাবে দীর্ঘদিন পর বাংলা আবার দিল্লির শাসনে চলে আসে। অর্থাৎ দিল্লি শাসনের পর আবার বাংলা, প্রথম দিল্লি শাসন ছিল, তারপরে মাঝখানে সুলতানি, তারপরে সুলতানির পরে হাফসির পরে হাফসির পরে হোসেন শাহী বংশের পর আফগান। কিন্তু এই আফগানরা দিল্লি শাসন করার কারণে একে আমরা বলবো যে আবার দিল্লি শাসনে চলে আসে, এটাই। আচ্ছা, চট্টগ্রাম ও সিলেট পর্যন্ত সমগ্র বাংলা অঞ্চল শেরশাহের সাম্রাজ্যভুক্ত ছিল। শেরশাহ আফগান সুর বংশের ছিলেন। আচ্ছা, যদি এমসিকিউ আসে, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যদি বলে শেরশাহ আফগানিস্তানে কোন বংশের ছিলেন? ওই যে আমরা প্রথমে কিন্তু বলেছি বংশ দুইটা, একটা সুর আফগান আর একটা কররারি আফগান। সুর আফগানের বংশে ছিলেন শেরশাহ। আচ্ছা, এই সময় বাংলা শাসন ছিল সুর আফগান বংশের, অর্থাৎ তিনি যেহেতু শাসন কার্য চালাচ্ছেন তার বংশেরই তো হবে। আচ্ছা, 1545 খ্রিস্টাব্দে, 40-এর পরে এই যে 45 খ্রিস্টাব্দে শেরশাহের মৃত্যু হয়ে যায়। তার পুত্র জালাল খান, অর্থাৎ শেরশাহের পুত্র জালাল খান ইসলাম খান নাম ধারণ করে, অর্থাৎ জালাল খানের নাম কি হয়? ইসলাম খান নাম ধারণ করেন। কিন্তু ইসলাম খানের সিংহাসনে আরোহণ করেন তিনি। আচ্ছা, এটাও একটা বলা যায় কাইন্ড অফ গুরুত্বপূর্ণ যে শেরশাহের ছেলে ইসলাম খান বলা যায়, জালাল খান নাম তো ইসলাম খান রাখেন। তিনি কয় বছর শাসন করেন? 8 বছর। কিন্তু ইসলাম খানের মৃত্যুর পর তার নাবালক পুত্র, অর্থাৎ সাবালক হয়নি, নাবালক পুত্র ফিরোজ খানের সিংহাসনে আরোহণের সঙ্গে সঙ্গে সুর বংশের মধ্যে দলাদলি শুরু হয়। অর্থাৎ তার ছেলে, অর্থাৎ শেরশাহর ছেলে ইসলাম খান বা জালাল খান যেটাই বলি, তিনি 8 বছর শাসন করে। তার মৃত্যুর পরে তার ছেলে নাবালক ফিরোজ খান, তিনি যখন নাবালক ছিলেন, এই কারণে ক্ষমতা নিয়ে দর কষাকষি হয় সুবংশের মধ্যে, তাদের মধ্যে। শের খানের ভাগ্নে কিন্তু মুবারিজ খান ফিরোজ খানকে হত্যা করে। শের খানের ভাগ্নি তার শের খানের নাতি অর্থাৎ ফিরোজকে হত্যা করে তিনিও শাসন করেন। এই জন্য তারও নাম একটা করা হয় মোহাম্মদ আদিল। আচ্ছা, ধারণ করে দিল্লি সিংহাসনে বসেন। ভারতবর্ষের রাজনৈতিক ঘটনাবলী থেকে এই সময়ে বাংলা বিচ্ছিন্ন ছিল না। তাই ইসলাম খানের মৃত্যুর সঙ্গে, অর্থাৎ জালাল খান আর ইসলাম খান তো একই সঙ্গে, মৃত্যুর সঙ্গে বাংলার আফগান শাসক মোহাম্মদ খান সুর স্বাধীনতা ঘোষণা করেন। মোহাম্মদ খান সুর স্বাধীনতা ঘোষণা করেন, উপাধি ধারণ করেন মোহাম্মদ শাহ সুর। এ সময় থেকে পরবর্তী 20 বছর পর্যন্ত বাংলা স্বাধীন ছিল। যদি প্রশ্নে আসে মোহাম্মদ শাহ সুরের পর বাংলা কয় বছর, বা এটাও আসতে পারে যে ইসলাম খানের মৃত্যুর পর যখন মোহাম্মদ খান সুর ক্ষমতা দখল করেন তখন বাংলা কয় বছর স্বাধীন ছিল? 20 years, দ্যাট মিনস 20 বছর। আচ্ছা, এই যে মোহাম্মদ শাহ সুর উত্তর ভারতে সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে মোহাম্মদ আদিল শাহ সুরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হন। তিনি জৌনপুর জয় করে আগ্রার দিকে অগ্রসর হন, কিন্তু চূড়ান্ত পর্যায়ে তিনি পরাজিত ও নিহত হন নাই।
মোহাম্মদ শাহ সুর নিহত হলে দিল্লির সুলতান আদিল শাহ শাহবাজ খানকে বাংলার শাসনকর্তা নিযুক্ত করেন। অর্থাৎ মোহাম্মদ শাহ সুর তিনি নিহত হলে দিল্লির সুলতান আদিল শাহ শাহবাজ, ওই যে শাহবাজ কালান্দার না, অর্থাৎ এই যে আদিল শাহ যিনি ছিলেন, একটু আগে যার কথা বললাম, সেই আদিল শাহই হচ্ছে অর্থাৎ আদিল শাহবাজ খান, তিনি বাংলা শাসনকর্তায় নিযুক্ত হন। কখন? মোহাম্মদ শাহ সুর যখন নিহত হন। মোহাম্মদ শাহের পুত্র খিজির, মোহাম্মদ শাহের পুত্র খিজির খান তখন এলাহাবাদে অবস্থান করছেন। অর্থাৎ এটাও প্রশ্ন আসতে পারে, মোহাম্মদ শাহ সুর নিহত হলে দিল্লির সুলতান আদিল শাহ শাহবাজ খানকে বাংলার শাসনকর্তা নিযুক্ত করেন তখন মোহাম্মদ শাহের পুত্র খিজির খান কোথায় অবস্থান করেন? এলাহাবাদে। আচ্ছা, কিন্তু দিল্লি, আচ্ছা আরো কিছু রয়েছে এখানে। পিতার মৃত্যুর সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে তিনি গিয়াসউদ্দিন বাহাদুর শাহ উপাধি গ্রহণ করে, উপাধি, পিতার মৃত্যুর সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে সে গিয়াসউদ্দিন বাহাদুর শাহ উপাধি গ্রহণ করে, নিজেকে বাংলার স্বাধীন সুলতান বলে ঘোষণা করে। কিছুদিন পর তিনি শাহবাজ খানকে পরাজিত করে বাংলার সিংহাসন অধিকার করেন। পেতে পারে। এ সময় দিল্লির রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। এটাও আমার মতে একটা গুরুত্বপূর্ণ, যে কখন দিল্লির রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হয়ে পড়ে। শাহবাজ খানকে পরাজিত করে যখন সিংহাসন গ্রহণ করেন গিয়াসউদ্দিন বাহাদুর শাহ, এটা হতে পারে। আবার এটাও হতে পারে যে শাহবাজ খানকে পরাজিত করে গিয়াসউদ্দিন বাহাদুর শাহ, তখন ওই সময়টায় দিল্লির যে রাজনীতি অবস্থা কেমন হয়ে ওঠে, ঘোলাটে হয়ে ওঠে। শের শাহের বংশধরদের দুর্বলতার সুযোগে মুঘল সম্রাট হুমায়ুন স্বীয় রাজ্য পুনরুদ্ধার, মানে এদিকে তো শের শাহের বংশধরদের মধ্যে খুবই ঝামেলা। এই ঝামেলার মধ্যে শের শাহের বংশধরদের মধ্যে একটা দুর্বলতা সুযোগে মুঘল সম্রাট, আচ্ছা শের শাহের বংশধররা তো দুর্বল হয়ে পড়ে, এটা আমরা জানলাম। কিন্তু দিল্লিতে তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলেও বাংলায় মুঘল আরোহণ করে সুরবংশীয় আফগান নেতৃবৃন্দকে একে একে পরাজিত করার জন্য অগ্রসর হন। পানিপথের দ্বিতীয় যুদ্ধে অর্থাৎ 1516 সাল আদিল শাহের সেনাপতি হিমু মুঘল সৈন্যদের নিকট পরাজিত ও নিহত হন। এতে আদিল শাহ অত্যন্ত দুর্বল হয়ে পড়ে, নিহত হইলে তো দুর্বল হয়ে পড়বে। অতঃপর তিনি বাংলার দিকে পলায়ন করে। প্রতিমধ্যে সুরুজগড়ের নিকটবর্তী ফাতেহপুর সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহ কর্তৃক এক যুদ্ধে 1577 সালে আদিল শাহ পরাজিত ও নিহত হন। বাংলা বিজয়ী আফগান সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহ জৈনপুরের দিকে অগ্রসর হলে মুঘল সেনাপতি খান ই জামান তার গতি রোধ করেন। কুটশলী বাহাদুর শাহ খান ই জাহানের সঙ্গে সন্ধি স্থাপন করে বাংলায় প্রত্যাবর্তন করেন। এরপর তিনি বাংলার বাইরে আর কোনো অভিযান চালাননি। 1560 সালে তার মৃত্যু হয়। এখন একটা কথা আছে, কথাটা হলো, আমরা যদি বলি যে এখন যদি আমরা বলি বাংলা বিজয়ী আফগান, আচ্ছা এটা তো অবশ্যই গিয়াসউদ্দিন বাহাদুর শাহের মৃত্যুর পর তার ভ্রাতা অর্থাৎ ভাই বলা যায় জালালউদ্দিন সুর দ্বিতীয় গিয়াসউদ্দিন উপাধি গ্রহণ করে বাংলায় সিংহাসনে আরোহণ করে। তিনি তার ভ্রাতার ন্যায় মুঘলদের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করে চলতেন।
1563 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে তার একমাত্র পুত্র বাংলার সিংহাসনে আরোহণ করে, কিন্তু তার নাম জানা যায়নি। আচ্ছা, এটাও ইম্পর্টেন্ট হতে পারে যে কার নাম জানা যায়নি, কোন শাসকের? তাহলে বলতে পারি আমরা যে তিনি তার জ্ঞাতি ভ্রাতার ন্যায় মুঘলদের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করে চলতেন, নিঃশ্বাস ত্যাগ করে একমাত্র পুত্র। আচ্ছা, গিয়াসুদ্দিন বাহাদুরের মৃত্যুর পর ভ্রাতা জালালউদ্দিন সুর অর্থাৎ দ্বিতীয় গিয়াসুদ্দিনের ছেলে নাম জানা যায়নি। আচ্ছা, 1563 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে একমাত্র পুত্র বাংলা সিংহাসনে আরোহণ করেন, তিনি তার নাম জানা যায়নি। মাত্র 7 মাস রাজত্ব করার পর তৃতীয় গিয়াসুদ্দিন নামের জৈনিকে আফগান দলনেতাকে হত্যা করে বাংলা সিংহাসন দখল করে। অর্থাৎ মাত্র 7 মাস, যার নাম জানা যায়নি, মাত্র 7 মাস তিনি ক্ষমতা ছিলেন। তারপরে তৃতীয় গিয়াসুদ্দিন যিনি নামকরণ করেছেন বা জৈনিক আফগান দলনেতা, দলনেতা তাকে কি করে হত্যা করে বাংলা সিংহাসন দখল করে, কিন্তু তিনিও বেশি দিন ক্ষমতায় তার রাজত্ব করতে পারেনি। কুররানি বংশ, এতক্ষণ আমরা বলছিলাম সুর আফগান, এখন কুররানি আফগান বা কুররানি বংশ জ্বলে ওঠে আমার ধারণা মধ্যে আর কি। আচ্ছা, কুররানি বংশের তাজ খান কুররানি বংশের একজন, তার নাম হচ্ছে তাজ খান কুররানি গিয়াসুদ্দিনকে হত্যা করে বাংলা সিংহাসনে নিজস্বভাবে প্রতিষ্ঠিত করে গিয়াসুদ্দিনকে হত্যা করে বাংলা সিংহাসনে নিজেকে প্রতিষ্ঠিত করে। এখানে হচ্ছে পরিসমাপ্তি ঘটে। সুরবংশের তাজ খান কুররানি ও সুলাইমান খান কুররানি শের শাহের সেনাপতি ছিলেন। কারা শের শাহের সেনাপতি ছিলেন? তাজ খান কুররানি ও সুলাইমান খান কুররানি শের শাহের সেনাপতি ছিলেন। কৌনজরের যুদ্ধে কর্তৃত্বপূর্ণ অবদানের জন্য শের শাহ তাদের দক্ষিণ বিহারে জায়গির প্রদান করে। ইসলাম শাহের রাজত্বকালে তাজ খান কুররানি সেনাপতি ও কূটনৈতিক পরামর্শদাতা হিসেবে বিশেষ কর্তৃত্ব পরিচয় দেন। ইসলাম শাহের বালক পুত্র ও উত্তরাধিকারী ফিরোজের সময় তাজ খান উজির নিযুক্ত হন। ফিরোজকে হত্যা করে তার মামা মোহাম্মদ আদিল সুর সিংহাসনে বসেন। এই সময় তাজ খান কুররানি পালিয়ে গিয়ে ভ্রাতাদের সহায়তায় দক্ষিণ বিহারে প্রাধান্য স্থাপন করে। 1557 সালে তাজ খান কুররানি নামমাত্র বাংলার সুলতান বাহাদুর শাহ সুরের বশ্যতা স্বীকার করেন। কিছুদিন পর তিনি সম্পূর্ণ স্বাধীন হয়ে পড়েন। বাংলায় সিংহাসনের প্রতি তারও দৃষ্টি ছিল অবশ্যই। তিনি সুযোগের উন্মেষে ছিলেন, সুযোগের খোঁজে ছিলেন। অজ্ঞাতনামা গিয়াসুদ্দিন যখন সুরবংশের সিংহাসন দখল করে, তখন সুযোগ বুঝে তাজ খান ও তার ভ্রাতারা গিয়াসুদ্দিনকে পরাজিত করে ও নিহত করে গৌড় দখল করে। এভাবে তাজ খান কুররানি বাংলায় রাজত্ব প্রতিষ্ঠা করে। তার প্রতিষ্ঠিত শাসনামল বাংলার ইতিহাসে আফগান কুররানি শাসন বলে পরিচিত। এখানেও একটা সংক্ষিপ্ত আসতে পারে, আফগান কুররানি শাসনকাল বলে পরিচিত কার? তাহলে আমরা বলতে পারি যে তাজ খান ও তার ভ্রাতারা গিয়াসুদ্দিনকে পরাজিত ও নিহত করে গৌড় দখল করে। এভাবে তাজ খান কুররানি বাংলায় রাজত্ব প্রতিষ্ঠা করে। তার প্রতিষ্ঠিত শাসনামল বাংলার ইতিহাসে আফগান কুররানি শাসনামল বলে পরিচিত। আবার এটাও আসতে পারে এমসিকিউতে যে আফগান কুররানি শাসনামল বলে পরিচিত কার আমল? তাজ খান কুররানির আমল। তাজ খান কুররানির মৃত্যুর পর 1565 সালে তার ভাই সুলাইমান খান কুররানি বাংলায় সুলতান হন। এই দক্ষ শাসক আফগান নেতাদের তার দলভুক্ত করে। এভাবে বাংলা বিহারের অধিকাংশ এলাকা তার অধিভুক্ত হয়। উড়িষ্যাতে তার অধিকার প্রতিষ্ঠিত হয়। সুলাইমান কুররানি তার বিজ্ঞ উজির লোদি খানের পরামর্শে মুঘল সম্রাট আকবরের সাথে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক কি করেন তিনি
রক্ষা করে চলত। তো তিনি সর্বপ্রথম গৌড় থেকে মালদাহের 15 মাইল দক্ষিণে, এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, যে সুলাইমান কুররানী সর্বপ্রথম গৌড় থেকে মালদাহের 15 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত তান্ডায় রাজধানী স্থানান্তর করেন সর্বপ্রথম। কিন্তু অল্প স্থানান্তর করার পর 1572 সালে সুলাইমান কুররানী মৃত্যু হলে পুত্র বায়েজিদ সিংহাসনে বসেন। পিতা পুত্র। আচ্ছা, যাই হোক, আচ্ছা, বায়েজিদ তো ক্ষমতায় বসার পরে কিন্তু তা অল্পকাল পরে আফগান সর্দাররা এতচারী সুলতানকে হত্যা করে। বায়েজিদ মনে হত্যাচারী ছিল। সিংহাসনে বসেন সুলাইমান কুররানীর যে পুত্র দাউদ কুররানী। তিনি ছিলেন বাংলার শেষ আফগান শাসক। এটা আমার মনে হয় এই অধ্যায়ের সেরা 20টা এমসিকিউর মধ্যে একটা হবে, যে বাংলায় শেষ আফগান শাসক কে ছিলেন? দাউদ কুররানী। কে ছিলেন? দাউদ কুররানী। তিনি ছিলেন বাংলার শেষ আফগান শাসক। বিশেষ রাজ্য ও ধন ঐশ্বর্য দেখে তিনি নিজেকে সম্রাট আকবরের সমকক্ষ ভাবতে থাকেন। আচ্ছা, সম্রাট আকবর। এতদিন বাংলা ও বিহারের আফগান শাসকগণ প্রকাশ্যে মুঘল সম্রাটের প্রতি আনুগত্য প্রকাশ করতেন, কিন্তু দাউদ স্বাধীন সম্রাটের মতো বাদশাহ উপাধি গ্রহণ করে এবং নিজ নামে খুতবা পাঠ করে ও মুদ্রা প্রচলন করেন। আফগানরা এমনিতে মুঘলদের শত্রু ছিল, তার উপর বাংলা বিহার মুঘলদের অধিকারে না থাকায় সম্রাট আকবরের স্বস্তি ছিল না। দাউদ কুররানীর স্বাধীন চেতা মনোভাবের কারণে আকবর ক্ষুব্ধ হন। প্রথমে আকবর জৌনপুরের শাসনকর্তা মুনিম খানকে নির্দেশ দেন কুররানী রাজ্যে আক্রমণ করতে। প্রথমে দিকে সরাসরি আক্রমণ করেননি মুনিম খান। উজির লোদি খানের সাথে মুনিম খানের বন্ধুত্ব ছিল। দাউদ খান কুররানী তার উজির লোদির পরামর্শে মুনিম খানের সাথে ধনরত্ন দিয়ে আপোষ করেন। অর্থাৎ আকবর তো ক্ষুব্ধ হওয়ার পরে কি করেন? জৌনপুরের শাসনকর্তা মুনিম খানকে নির্দেশ দেয় যে যা কুররানী রাজ্য আক্রমণ করে জয় কর, আনতে হুকুম দিলাম। তারপরে প্রথম দিকে সরাসরি আক্রমণ করেননি, যিনি মুনিম খানকে পাঠাইছে তো উনি। আচ্ছা, উজির লোধি খানের সাথে মুনিম খানের বন্ধুত্ব ছিল। মানে যারা পাঠাইছে তার সাথে উজিরের সাথে বন্ধুত্ব ছিল, লোদি খানের সাথে বন্ধুত্ব ছিল। দাউদ খান কুররানী তার উজির লোদির পরামর্শে, অর্থাৎ দাউদ খানের উজির লোদির পরামর্শে তিনি কি করলেন? মুনিম খানের সাথে মানে একটা ঘুষ আদান প্রদান, যেটাকে আমরা বইয়ের ভাষায় বলতে পারি যে ধনরত্ন দিয়ে আপোষ করেন। কিন্তু অচিরেই এই অবস্থার পরিবর্তন হয়। দাউদ খান কিছু ষড়যন্ত্রকারীর পরামর্শে ভুল বুঝেন উজির লোদিকে। দাউদ খানের নির্দেশে হত্যা করা হয় তাকে। লোদির বুদ্ধি আর বুদ্ধির গুণে এতদিন মুঘল আক্রমণের হাত থেকে রক্ষা পেয়েছিল বাংলা ও বাংলা বিহার। তার অনুপস্থিতিতে মুনিম খানের বাংলা ও বিহার আক্রমণে আর বাধা রইল না। মুনিম খান তার বন্ধু লোধির মৃত্যুর পর 1573 সালে বিহার থেকে আফগানদের হটিয়ে দেয়। বোকা বাঙালি আফগান সবাই বোকামি করে, আর বোকামির মূলেই থাকে ষড়যন্ত্র ছাড়া কেউ কখনো বোকামি করে না। এর মধ্যে লোধির মৃত্যুটাই হচ্ছে বলা যায় ষড়যন্ত্র। কারণ লোধি কিন্তু হচ্ছে পড়ে যা বুঝলাম এখানে কি বলা হয়েছে, লোধির বুদ্ধি আর বুদ্ধির গুণে এতদিন মুঘল আক্রমণের হাত থেকে রক্ষা পায়। কিন্তু বিভিন্ন দাউদ খান কিছু ষড়যন্ত্রকারীর পরামর্শে ভুল বোঝেন লোদিকে, তার উজির লোদিকে। আর তারপরে তিনি তার নির্দেশে লোদিকে হত্যা করা হয়। কিন্তু লোদির কারণেই তো এই তার বুদ্ধির গুণেই তো এতদিন মুঘল আক্রমণের হাত থেকে রক্ষা পায় বাংলা ও বিহার। তার অনুপস্থিতিতে মুনিম খানের বাংলা ও বিহার আক্রমণে আর বাধা রইল না। মুনিম খান তার বন্ধু লোধির মানে একটু শোক, তারপরে ওই যে কি বলে জানি সম্রাট আকবরের নির্দেশ, সব মিলিয়ে তিনি 1573 সালে বিহার থেকে আফগানদের হটিয়ে দেয়। আফগানরা ইতিমধ্যে নিজেদের ভিতর বিবাদ করে দুর্বল হয়ে পড়ে। এই সুযোগে মুনিম খান বাংলার দিকে অগ্রসর হন। পররানীদের বাংলার রাজধানী ছিল তান্ডায়।
তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। কোরআনীদের রাজধানী কোথায় ছিল? কোরআনীদের রাজধানী ছিল হচ্ছে তান্ডায়। আফগানরা বাংলার রাজধানী তান্ডা ছেড়ে পিছু হটে আশ্রয় নেয় হুগলি জেলার সুপ্ত গ্রামে। মুনিম খানের নেতৃত্বে রাজধানী অধিকার করে মুঘল সৈন্যরা অগ্রসর হয় সুপ্ত গ্রামে। দাউদ খান পালিয়ে যান উড়িষ্যায়। মুনিম খান তান্ডায় বাংলার মুঘল প্রাদেশিক রাজধানী প্রতিষ্ঠা করেন। তাহলে কে বাংলায় মুঘল প্রাদেশিক রাজধানী প্রতিষ্ঠা করে? মুমিন খান। তাহলে মুমিন খান বাংলায় কি প্রতিষ্ঠা করে? মুঘল প্রাদেশিক রাজধানী। আচ্ছা, এই সময় তান্ডায় প্লেগ রোগ দেখা দিলে মুমিন খান সহ অনেক মুঘল সৈন্য এই রোগে মারা যান। মানে তাকে কিন্তু মারা গেছে অন্য কারণে। মুমিন খান কেন মারা গেছে? তান্ডায় প্লেগ রোগের কারণে। যদি বলে মুমিন খান কেন মারা গেছে, আমরা তখন থেকে পড়ে যাবো যুদ্ধ হয়েছে, এই জন্য তো তাকে মারা হয়েছে। হ্যাঁ, কিন্তু আসলে তিনি একটা রোগে মারা গেছেন, তার নাম হচ্ছে তান্ডায় প্লেগ রোগে। কোথায় মারা গেছে? তান্ডায়। এ অবস্থা সুযোগে দাউদ কুররানি পশ্চিম ও উত্তর বাংলা পুনরায় অধিকার করে। সে তো সুযোগ পেয়ে গেছে। অন্যদিকে ভাটি অঞ্চলে জমিদার ঈসা খান পূর্ব বাংলা থেকে মুঘল সৈন্যদের হটিয়ে মুঘল সৈন্যরা এবার বাংলা ছেড়ে বিহারে আশ্রয় নেয়। অর্থাৎ সব ঝামেলা এই অবস্থা। যখন মুনিম খান মারা যায়, তারপরে হচ্ছে দাউদ যিনি রয়েছেন, দাউদ কুররানি, তিনি পশ্চিম ও উত্তর বাংলা পুনরায় অধিকার করে নেন, তারিত ক্ষমতা। অন্যদিকে ভাটি অঞ্চলের দাউদ ঈসা খান যিনি পূর্ব বাংলা থেকে মুঘল সৈন্যদের হটিয়ে দেয়। পূর্ব বাংলা থেকে ঈসা খান কাদের হটিয়ে দেয়? জমিদারদের। ভাটি অঞ্চলে জমিদারদের। মুঘল সৈন্যরা এবার বাংলা ছেড়ে কোথায় যায়? বিহারে যায়। মুনিম খানের মৃত্যু সংবাদ আগ্রায় পৌঁছালে সম্রাট আকবর। মুনিম খানের মৃত্যু সংবাদ কোথায় পৌঁছায়? আগ্রায় পৌঁছায়। আগ্রায় পৌঁছালে কি করে? সম্রাট আকবর বাংলার শাসনকর্তা করে পাঠান খান জাহান হোসেন কুলি খানকে। তার সহকারী নিযুক্ত হন রাজা টোডরমল। তার এখানে একটা এমসিকিউ আসতে পারে, খান জাহান হোসেন কুলি খানকে। আচ্ছা, মুনিম খানের মৃত্যু সংবাদ আগ্রায় পৌঁছালে সম্রাট আকবর বাংলার শাসনকর্তা করে পাঠান কাকে? খান জাহান হোসেন কুলিকে। এই খান জাহান হোসেন কুলির সহকারী নিযুক্ত হন রাজা টোডরমল। বাংলায় প্রবেশ পথে রাজমহলে মুঘল সৈন্যদলের বাধা দেন দাউদ কুররানি। মুঘলদের সাহায্যে এগিয়ে আসেন বিহারের শাসনকর্তা মুজাফফর খান তুরবাতি আর কি। 1576 সালে রাজমহলের নিকট মুঘল ও আফগানদের মধ্যে তুমুল যুদ্ধ হয়। ইম্পর্টেন্ট। কখন মুঘল ও আফগানদের মধ্যে তুমুল যুদ্ধ হয়? কত সালে? 1576 সালে। এবার বাংলা আফগান শাসন কুররানি শাসকদের অবসান ঘটিয়ে মুঘল শাসনের সূত্রপাত হয়। অবশ্য 12 ভূঁইয়াদের বাধার মুখে মুঘল শাসন বেশি দূর বিস্তৃত হতে পারেনি।